গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 67 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর উপর থেকে 66টা ক্লাস কভার করে নিয়েছি। সেই ক্লাসগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়াই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না। তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে, ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়, তো তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে অনলাইনেই দেখবে, কেউ ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর ক্লাসের শুরুতে আরেকটা কথা বলে রাখি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। এবং মিসেলেনিয়াসের এক্সামের ডেট অলরেডি কিন্তু ঘোষণা হয়ে গেছে, তাই বলছি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, এবং যারা রেগুলার বেসিসে দেখছো তারা প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু তোমরা রিভিশন করে নেবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, জঙ্গল বুক। জঙ্গল বুক এটা কে লিখেছেন? তো জঙ্গল বুক লিখেছেন রুড ইয়ার্ড কিপলিং। রুড ইয়ার্ড কিপলিং লিখেছেন কি জঙ্গল বুক, অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। এছাড়া রুডইয়ার্ড কিপলিং এর লেখা আদার্স বইয়ের মধ্যে লিখে রাখো ইফ। আরেকটা লিখে রাখো দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান হু উড বি কিং। দ্য ম্যান হু উড বি কিং বইটা কে লিখেছেন, এবং জঙ্গল বুক এই তিনটে বই কে লিখেছেন? লিখেছেন রুডইয়ার্ড কিপলিং। ভিএস নাইপাল। ভিএস নাইপাল দেখো তোমাদেরকে পড়িয়েছি এসএসসি এর যে জিকেজিএস এর ক্লাস, সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। তাই প্রত্যেককে বলবো, এই চ্যানেলে এসএসসি এর যে জিকেজিএস এর ক্লাস চলছে সেখানে কিন্তু তোমাদের টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে স্ট্যাটিক জিকেজিএস এর ওপর থেকে। আর তোমাদের যে পুলিশের এক্সামের জন্য যে জিকেজিএস এর ক্লাস চলছে, এই ক্লাসগুলোকে ফলো করবে। সেখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদের পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং সেখানে অলরেডি পড়িয়েছি ভিএস নাইপাল, মানে সেখানে অলরেডি বুকস অ্যান্ড অথর পড়ানো হয়ে গেছে এবং অ্যাওয়ার্ড সেকশনটাও পড়ানো হয়ে গেছে। তো সেখানে অ্যাওয়ার্ড সেকশনে পড়িয়েছিলাম ভিএস নাইপাল। ইনি একজন ভারতীয় যিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। ম্যান বুকার, ম্যান বুকার প্রাইজ। এবার ম্যান বুকার প্রাইজটা তিনি কোন বইয়ের জন্য তিনি পেয়েছিলেন, সেই বইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইন এ ফ্রি স্টেট। ইন এ ইন এ ফ্রি স্টেট এই বইয়ের জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছেন কে? ভিএস নাইপাল। এছাড়া এনার লেখা আরো একটা দুটো বই এখান থেকে নোট করে নাও। অ্যান এরিয়া অফ ডার্কনেস, অ্যান এরিয়া অফ অ্যান্ড এরিয়া অফ ডার্কনেস। আরেকটা এখান থেকে নোট করো, হাফ এ লাইফ। হাফ এ হাফ এ লাইফ। আরেকটা লিখে নাও, অ্যামাং দ্য বিলিভার্স। অ্যামাং দ্য অ্যামাং দ্য বিলিভার্স। আচ্ছা, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো তোমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারবে না। লাস্ট কয়েকটা ক্লাস থেকে কিন্তু আমি বারবার বলছি, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে এইগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করতে পারবে? নিচে দেখো একটা টেলিগ্রাম লিঙ্ক তোমাদের সামনে শো হচ্ছে। টেলিগ্রাম গ্রুপে, সরি টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা এই লিঙ্কটা লিখে সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়াই আছে। সেটার উপর ক্লিক করলে তোমরা আমাদের গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস, মানে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, আজকে যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর লাস্ট কয়েকটা পিডিএফ এখনো প্রোভাইড করা হয়নি, প্রায় 8টা-10টা ক্লাসের পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়নি। সেগুলো আশা করছি 1 থেকে 2 দিনের মধ্যে সেই পিডিএফ গুলো প্রোভাইড করে দেওয়ার। তো এখান থেকে দেখো, চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের কি পড়িয়েছি এর আগের ক্লাসগুলোতে, বহুবার পড়িয়েছি। অলিভার অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট বইটা কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা বই হলো অলিভার টুইস্ট। নেক্সট কোশ্চেন দেখো, সিডিএমএ এই কথাটার অর্থ কি? সিডিএমএ, সিডিএমএ যারা ইন্টারনেট ব্যবহার করতে
যখন 4G আসেনি তার আগের কথা বলছি, মানে যখন মার্কেটে 2G ছিল, 3G ছিল, এই 2G 3G স্পেকট্রামের টাইমে সিডিএম এর কথাটা যারা নেট চালাও বা চালিয়েছিলে তারা রিলেট করতে পারবে। এটা কিন্তু একটা বেতার যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রোটোকলের মধ্যে একটা প্রোটোকল। তো সিডিএম এর ফুল ফর্ম কি? সি ফর হলো কোড, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপল, এ ফর অ্যাক্সেস। তো কোড ডিভিশন দেখো আছে অপশন ডি তে, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 3G 5G প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে 5G পরিষেবা চালু করা প্রথম দেশ, 5G পরিষেবা চালু করা প্রথম দেশ পৃথিবীর মধ্যে প্রথম দেশ কোন দেশ ছিল? তো মনে রাখবে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া প্রথম দেশ যে 5G পরিষেবা কিন্তু চালু করেছিল বিশ্বের মধ্যে প্রথমে। নেক্সট দেখো, ভারতনাট্যম নৃত্যটির উৎপত্তি কোন রাজ্যে? ডিটেলসে এসএসসি জিকে ক্লাসে সেখানে কিন্তু পড়িয়েছি, ম্যাপ সহকারেও পড়িয়েছি, যদিও এখানে রিভিশনের জন্য আমি ম্যাপটা রেখেছি। তো এখান থেকে ভারতনাট্যমের প্রসঙ্গ যেহেতু এসে, ভারতনাট্যম কি? এক প্রকার কিন্তু শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম কি? শাস্ত্রীয় নৃত্য, অর্থাৎ ইংলিশে বলবো কি? ক্লাসিক্যাল ড্যান্স। তো যদি কোশ্চেন দেয় যে ভারতের টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা, তো মনে রাখবে 8টা ক্লাসিক্যাল ড্যান্স। কিভাবে মনে রাখবে 8টা ক্লাসিক্যাল ড্যান্স? ম্যাপ সহকারে ভালোভাবে দেখে নাও। এক্সামের আগে 15 তারিখে এক্সাম, আর হাতে সাপোজ তোমাদের 10 থেকে 11 দিন কিন্তু টাইম আছে। তো এখান থেকে দেখে নাও। পিএসসি মিসলেনিয়াসের কথা বলছি, ক্লার্কশিপের তো নভেম্বরে 16-17 নভেম্বরে টেন্টেটিভ ডেট দেওয়া আছে। তো যাই হোক, মিসলেনিয়াস যারা দেখছো তাদের জন্য বলছি যে হাতে মাত্র কিন্তু আর 10 দিন কি 11 দিন মতো টাইম আছে। তো এখান থেকে দেখে নাও যে শাস্ত্রীয় নৃত্য কোন স্টেটের শাস্ত্রীয়, কারণ এইভাবে কোশ্চেন দেয় যে কত্থক কোন স্টেটের শাস্ত্রীয় নৃত্য, কোশ্চেন দেয় কথাকলি কোন স্টেটের শাস্ত্রীয় নৃত্য, কোশ্চেন দেবে কুচিপুড়ি কোন স্টেটের। তো এখান থেকে ভালোভাবে দেখে নাও। দেখো যেখানে ভারতের একদম দক্ষিণ পশ্চিম সাইডে নিচে কেরালা রাজ্যকে আমি মার্কিং করেছি। কেরালার ক্যাপিটাল কি? তিরুবানান্তপুরম। তো যাই হোক, এখান থেকে দেখো কেরালা থেকে দুটো মনে রাখবে ক্লাসিক্যাল ডান্স কি কি? কথাকলি, এগুলো কিন্তু অলরেডি পড়িয়েছি এসএসসির ক্লাসে। ফেমাস কথাকলি ড্যান্সার কে কে, ফেমাস ভারতনাট্যম ড্যান্সার কে কে, এগুলো কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে থাকো দেখবে বহুবার এক্সামে দিয়েছে। সেগুলো বারবার বলছি, এসএসসি এর যে জিকেজিএস এর ক্লাস এই চ্যানেলে চলছে, বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়াই আছে। তো সেখান থেকে তোমরা কিন্তু এসএসসির ক্লাস এবং পুলিশের ক্লাসগুলোও দেখে নিতে পারবে। তো যাই হোক, এখান থেকে দেখো কেরালার কথাকলি, আরেকটা কি কথাকলি ছাড়া মোহিনী আট্টম, মোহিনী আট্টম। কেরালার পাশের রাজ্য দেখো তামিলনাড়ু, বা বলতে পারো ভারতের সব থেকে দক্ষিণতম যে রাজ্য সেটা কোন রাজ্য? তামিলনাড়ু। তো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স হলো কি? ভারতনাট্যম, যেটা তোমাদের কোশ্চেনে ছিল। এবার তামিলনাড়ুর ওপরে রাজ্য দেখো, এটা হলো কি? অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স কি? কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স কি? কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের ওপরে দেখো আছে কি? ওড়িশা রাজ্য, ওড়িশা থেকে মনে রাখবে ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স হলো ওডিসি হলো ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স। এবার এখানে ওপরে চলে আসো, দেখো এখানে মায়ানমার বর্ডারের এখানে আছে কি? ওপরে নাগাল্যান্ড এবং নিচে মিজোরামের মিডিলে ঠিক আছে মণিপুর, যার ক্যাপিটাল হলো ইম্ফল। একটা কথা বারবার বলছি, তোমাদের 7 সিস্টার মানে নর্থ ইস্ট সাইডে যে 7টা স্টেট আছে এবং তাদের ব্রাদার বলতে সিকিম, এই 8টা রাজ্যের ক্যাপিটাল এবং এদের সিএম এবং গভর্নর কে, এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। এবং তার পাশাপাশি
নতুন অ্যাপয়েন্টমেন্ট ভারতের অন্যান্য রাজ্যে নতুন অ্যাপয়েন্টমেন্ট সিএম এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট গভর্নর যদি হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে, এখান থেকে কোশ্চেন দিতে পারে। তো মণিপুরের যে শাস্ত্রীয় নৃত্য সেটা কি? সহজ নাম মণিপুরী, মণিপুরের মণিপুরী। এবার চলে আসো আসাম স্টেট, আসামের ক্যাপিটাল কি? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখেছি এই আসামের ক্যাপিটালটা ভুল করতে, কারণ আসামের ক্যাপিটাল লিখে ফার্স্ট অপশনে দেবে গুয়াহাটি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুয়াহাটি মেরে আসে। তো আসামের ক্যাপিটাল হলো দিশপুর। আসামের শাস্ত্রীয় নৃত্য হলো সত্তারিয়া, সত্তারিয়া হলো আসামের কি? আসামের শাস্ত্রীয় নৃত্য। এবার চলে আসো উত্তর ভারতে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ স্টেট, এই উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স কি? সেটা হয়ে যাবে কত্থক। কত্থক হলো উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। তাহলে এখান থেকে দেখো টোটাল কটা হয়ে গেল? টোটাল দেখো 8টা শাস্ত্রীয় নৃত্য হয়ে গেল। কথাকলি, মোহিনী আট্টম দুটো হলো, ভারতনাট্যম 3টে, কুচিপুড়ি 4টে, ওডিসি 5টা, মণিপুরি 6টা, সত্তারিয়া 7টা এবং কত্থক হলো 8টা। এছাড়া সেখানে তোমাদের পড়িয়েছি যে ছৌ নাচ, ছৌ নাচ, ছৌ নাচটা কিন্তু মিনিস্ট্রির দ্বারা ছৌ ড্যান্সটাকে শাস্ত্রীয় নৃত্য হিসাবে মান্যতা দেওয়া হয়েছে, কিন্তু সাহিত্য নাটক একাডেমির দ্বারা কিন্তু ছৌ নাচটাকে কিন্তু এখনো মান্যতা দেওয়া হয়নি। তাই যদি কোশ্চেন দেয় যে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা, তো আমরা কিন্তু 8টা বলবো এবং তার মধ্যে ছৌ নাচটাকে আমরা কাউন্ট করব না, এটা কিন্তু মনে রাখবে। তাহলে অ্যান্সার কি হবে? ভারতনাট্যম নৃত্যটির উৎপত্তি কোন রাজ্যে? তো অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু, তামিলনাড়ু অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। ম্যাপ দেখিয়ে পড়িয়ে দিলাম, আশা করি এবার ভুল হবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোন সভ্যতার মানুষের সাথে সিন্ধু সভ্যতার নাগরিকরা ব্যবসা বাণিজ্য করতেন? কোন সভ্যতার মানুষের সাথে সিন্ধু সভ্যতার নাগরিকরা ব্যবসা বাণিজ্য করতেন? তো সিন্ধু সভ্যতার লোকেরা মেসোপটেমিয়াম, সুমেরু, মিশর ইত্যাদি দেশের সাথে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতো। তো এখানে দেখো আছে মেসোপটেমিয়া, তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বণিকরা, যে সমস্ত বণিকরা ছিল তারা কি নামে পরিচিত ছিল? পানি নামে কিন্তু পরিচিত ছিল। আচ্ছা, সিন্ধু সভ্যতা থেকে কিছু কোশ্চেন এখান থেকে রিলেট করাবো যেগুলো বহুবার এক্সামে দিয়েছে। তো ফার্স্ট লেখো সিন্ধু সভ্যতার মানুষরা, সিন্ধু সভ্যতার লোকেরা, সিন্ধু সভ্যতার লোকেরা ব্যবহার জানতো না। কিসের ব্যবহার জানতো না? কোশ্চেন দেয় ব্যবহার জানতো না কিসের? লোহা, মনে রাখবে লোহার ব্যবহার কিন্তু এরা জানতো না, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। এখান থেকে নেক্সট লেখো সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর, সব থেকে, এই জায়গায় কনফিউজিং হয় অনেকে, তো সব থেকে বড় শহর কোনটা? একসাথে 3টে কোশ্চেন লিখে নাও। সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর বললাম, কোশ্চেন দেবে যে সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল, এই বড় স্থল আর বড় শহর এই দুটোর মধ্যেই কনফিউজিং হয়ে যায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের। আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার যে অংশটুকু আছে সেই ভারতে সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল কোনটা? এই 3টে কোশ্চেন ভালোভাবে খেয়াল রাখবে। যদি কোশ্চেন দেয় সব থেকে বড় শহর অর্থাৎ সব থেকে বড় সিটি, তো অ্যান্সার কি লিখবে? মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর। এরপরে দেখো সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল কোনটি? তো সব থেকে বড় স্থল হলো ধওলাভিরা, ধওলাভিরা হলো সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল এবং এটা অবভিয়াসলি পাকিস্তান এবং ইন্ডিয়া মিলে, তো পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যেই কিন্তু সিন্ধু সভ্যতা বিস্তৃত ছিল। তো টোটাল পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে সব থেকে বড় স্থল হলো কি? বড় স্থল হলো ধওলাভিরা। এবার যদি কোশ্চেনটা স্পেসিফিক করে দেয় যে ভারতে সিন্ধু সভ্যতার যে অংশটা ছিল তার মধ্যে সব থেকে বড় স্থল কোনটা, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে রাখিগাড়ি, রাখিগাড়ি বর্তমান ভারতের
এটা হরিয়ানা রাজ্যের মধ্যে পড়ে। রাখি গাড়ি। তাহলে তিনটে কোশ্চেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি দেয় সব থেকে বড় সিটি মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার, সব থেকে বড় স্থল যদি বলে সিন্ধু সভ্যতার, সেখানে মেনশন করলো না ভারত বলে, স্পেসিফিক ভাবে মেনশন করলো না, তখন অ্যান্সার হবে ধওলাভিরা। আর যদি ভারতের স্পেসিফিক করে দেয় যে ভারতের সব থেকে ভারতের মধ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্থল কোনটা, তখন অ্যান্সার হবে রাখিগাড়ি, যেটা বর্তমানে হরিয়ানাতে অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার সিন্ধু সিন্ধু সভ্যতার সব থেকে বড় স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে কোথায়? সব থেকে বড় স্নানাগারের নিদর্শন কোথায় পাওয়া গেছে? তো মনে রাখবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর আক্ষরিক অর্থ কি যদি কোশ্চেন দেয়, দিয়েছে এর আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, তো মনে রাখবে মৃতের স্তূপ। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা ডিরেকশন কমপ্লিট করিয়ে দিই, মানে সিন্ধু সভ্যতা উত্তরে, দক্ষিণে, পূর্বে এবং পশ্চিমে বিস্তৃতি ছিল কি কি। তো কোশ্চেন দিতে পারে কোন নদীর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো আশা করি প্রত্যেকেই জানো যে ওপর হলো নর্থ, নিচের ডিরেকশনটা হলো কি সাউথ ডিরেকশন, আর ডান সাইডে হলো কি ইস্ট, এটা হলো ইস্ট ডিরেকশন, আর এটা হলো কি ওয়েস্ট ডিরেকশন। তো কোশ্চেন দেবে সিন্ধু সভ্যতা উত্তরে বিস্তৃত কোন পর্যন্ত, তো সিন্ধু সভ্যতা উত্তরে বিস্তৃত মান্ডা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণে কোন পর্যন্ত বিস্তৃত? দক্ষিণে দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত। পূর্বে বিস্তৃত কোন পর্যন্ত? আলমগীরপুর পর্যন্ত বিস্তৃত। আর পশ্চিমে বিস্তৃত কোন পর্যন্ত? সুতকাগেন্ডর পর্যন্ত বিস্তৃত পশ্চিমে। তো কোশ্চেন দেবে মান্ডা কোথায় অবস্থিত, তো মান্ডা কিন্তু ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। দাইমাবাদ অবস্থিত সিন্ধু সভ্যতার সব থেকে দক্ষিণতম বিন্দু। তো দাইমাবাদ এটা অবস্থিত ভারতের মহারাষ্ট্র জেলা। আর আলমগীরপুর উত্তরপ্রদেশ, আলমগীরপুর পরে উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত বিস্তৃত সিন্ধু সভ্যতার পূর্ব সাইড। আর সিন্ধু সভ্যতার পশ্চিম সাইড সুতকাগেন্ডর, এটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। আচ্ছা, এখান থেকে এবার কোশ্চেন দেয় রিভার, এই যে মান্ডা কোন নদীর তীরে অবস্থিত, তো মান্ডা অবস্থিত চেনাব রিভারের তীরে অবস্থিত মান্ডা। দাইমাবাদ অবস্থিত প্রভারা রিভারের তীরে অবস্থিত দাইমাবাদ। আলমগীরপুর অবস্থিত হিন্ডন রিভারের তীরে। আর সুতকাগেন্ডর অবস্থিত দাস্ক নদীর তীরে। এক্সামে কোশ্চেন দিয়েছে, এখান থেকেই দেখো এখান থেকে প্রায় 8 থেকে 10টা কোশ্চেন এই ছবির মধ্যে থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এক্সামে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, এটা কিন্তু মনে রাখবে যে সিন্ধু সভ্যতার বিস্তৃতি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে। নেক্সট কোশ্চেন, শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তো শিবাজি জন্মগ্রহণ করেছিলেন শিবনেরি দুর্গে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1630 সালে মহারাষ্ট্রের শিবনেরি দুর্গে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। মাওলি নামে এক দুর্ধর্ষ পার্বত্য উপজাতি নিয়ে তিনি কিন্তু সেনাদল গঠন করেন, এবং শিবাজির রাজধানী জানতে চাই, শিবাজির ক্যাপিটাল কোথায় ছিল, রাজধানী ছিল কোথায়? রায়গড়ের রাজধানী ছিল শিবাজির। এবং শিবাজির উপাধি কি ছিল, বা কোশ্চেন দেয় যে ছত্রপতি কার উপাধি, তো ছত্রপতি হলো শিবাজির উপাধি। এছাড়া আরেকটা উপাধি ছিল এনার গো ব্রাহ্মণ প্রতিপালক। চলে আসো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এন্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল।
জিকে জিএস এর ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে একদমই সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে সেই ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে। তবে আবারও এখানে রিকোয়েস্ট করছি, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবেন না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের ক্লাস সপ্তাহের শুরুতে কিন্তু রুটিন প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ ব্যাচে, যে কোন দিন কোন ক্লাস হবে বা যে ক্লাস যেদিন হবে সেই ক্লাস শুরু হওয়ার 2 মিনিট 5 মিনিট আগে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ ব্যাচে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, কোনো অ্যাডমিট কার্ড বা রেজাল্ট অ্যান্সার কি প্রকাশিত হোক, সবার আগে ইনফরমেশন হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল কিন্তু করবেন না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন তাই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন চ্যানেলে, নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন, বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও, এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, ভারতের উপকূলীয় অঞ্চলে কতগুলো রাজ্য আছে? ভালো কোশ্চেন, এবং বলবো এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই এই কোশ্চেনটা, শুধুমাত্র ম্যাপ যদি মনে থাকে তোমরা সহজেই কিন্তু অ্যান্সার এর করতে পারবে। তো অ্যান্সার কি হবে, 9টা রাজ্য। তো এখানে দেখো ইন্ডিয়ান ম্যাপ, তো এখান থেকে ভালোভাবে খেয়াল করবে, আমি যেখানে মার্কিং করছি একটু বড়ভাবে মার্কিং করার চেষ্টা করছি। এখান থেকে দেখো কালো ডট দিয়ে মার্কিং করছি, তো এটা হলো কি গুজরাটের উপকূল, এইটুকু হলো গুজরাটের উপকূল। গুজরাটের নিচে দেখো এটা হলো কি মহারাষ্ট্রের উপকূল। আচ্ছা, এটা একটু কালার চেঞ্জ করি, গুজরাটের নিচে দেখো এটা হলো কি মহারাষ্ট্রের উপকূল। মহারাষ্ট্রের নিচে দেখো এখানে এইটুকু অংশে আছে, এখানে এখানে দেখাই কিভাবে, কালো দিয়ে দেখাচ্ছি, এখানে এইটুকু অংশে আছে কি গোয়ার উপকূল। গোয়ার নিচে আবার দেখো আছে কর্ণাটকের উপকূল। কর্ণাটকের নিচে দেখো আছে এখানে কেরালার উপকূল। কেরালার এবার চলে আসো পূর্ব সাইডে, পূর্ব সাইডে এখানে দেখো আছে তামিলনাড়ুর, এখান থেকে এই পর্যন্ত হলো তামিলনাড়ুর উপকূল। তামিলনাড়ুর ওপরে দেখো এখানে আছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের উপকূল। অন্ধ্রপ্রদেশের ওপরে এখান থেকে ভালোভাবে দেখো এখানে আছে ওড়িশার উপকূল, এবং তারপরে আছে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের উপকূল। তাহলে কটা রাজ্য হয়ে গেল, এখান থেকে কাউন্ট করো, কাউন্ট করলে আশা করি বুঝতে পারবে। গুজরাট 1, তারপর মহারাষ্ট্র হলো 2, গোয়া 3, কর্ণাটক 4, কেরালা হলো 5। তাহলে পূর্ব সাইডে কটা উপকূল, এইভাবে কোশ্চেন দিতে পারে। তাহলে পূর্ব সাইডে হয়ে যাবে 5টা পশ্চিম সাইডে কটা উপকূল যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার হয়ে যাবে কি 5টা উপকূল। এবার চলে আসো পূর্ব সাইডের দিকে, অর্থাৎ করমণ্ডল সাইডের দিকে। তো তামিলনাড়ু হলো কটা, 6 নম্বর, অন্ধ্রপ্রদেশ হলো এখান থেকে 7 নম্বর, ওড়িশা হলো 8 নম্বর, ওয়েস্ট বেঙ্গল হলো 9 নম্বর। তাহলে টোটাল উপকূলের সংখ্যা, উপকূল রাজ্যের সংখ্যা কটা ভারতে, টোটাল উপকূল রাজ্যের সংখ্যা হলো 9টা। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 9টা। এবার এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের এই যে 9টা উপকূল রাজ্য আছে, সব থেকে বেশি উপকূল বর্ডার শেয়ার করে, সব থেকে বেশি উপকূল শেয়ার করে কোন রাজ্য, উপকূল শেয়ার করে
কোন রাজ্য? তো মনে রাখবে গুজরাট, যদিও এর আগের ক্লাসগুলোর মধ্যে কিন্তু বহুবার পড়ানো হয়েছে। গুজরাট কিন্তু সব থেকে বেশি উপকূল তট শেয়ার করে। চলে আসো নেক্সট কোশ্চেনে। উমিয়ান হ্রদটা কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত উমিয়ান হ্রদ? তো উমিয়ান হ্রদ অবস্থিত কোথায়? মেঘালয় রাজ্যে উমিয়ান হ্রদটা অবস্থিত। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে লেকের ওপর থেকে, হ্রদের ওপর থেকে প্রসঙ্গ এসছে বলে তো এখান থেকে হ্রদের ওপর থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো, যদিও এর আগের ক্লাসগুলোর মধ্যে 1 থেকে 2 বার কিন্তু পড়িয়েছি, আর একবার এখান থেকে রিভিশন হয়ে যাবে। তো এখানে ফার্স্টে লেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ নাম কি? হয়ে যাবে উড়িষ্যার চিল্কা হ্রদ। উড়িষ্যার চিল্কা হ্রদ কোথায়? ওড়িশার চিল্কা হ্রদ। এবং এই চিল্কা হ্রদটা কিন্তু এশিয়ার সব থেকে বড় লেগুন। তো এখানে লিখে রাখো পাশে, এশিয়াস লার্জেস্ট এবং বিশ্বের সেকেন্ড লার্জেস্ট, এশিয়াস লার্জেস্ট লেগুন অ্যান্ড লিখে রাখো ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট কোস্টাল লেগুন কোনটা? চিল্কা হ্রদ, মনে রাখবে। তো এবার এখান থেকে লেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ পড়ালাম, তাহলে বিশ্বের যদি কোশ্চেন দেয় যে বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, এখানে ডট ডট দিয়ে নিলাম, তোমরা কিন্তু লিখে রাখবে। নাম কি? ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সি। আচ্ছা, এখানে লেগুনের প্রসঙ্গ আসলো, কি পড়ালাম? ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট লেগুন হলো কি? চিল্কা হ্রদ। তো এখান থেকে কোশ্চেন দেবে যে তাহলে বিশ্বের সব থেকে বড় লেগুন কোনটা? লেখো এখানে ওয়ার্ল্ড লার্জেস্ট লেগুন কোনটা? ওয়ার্ল্ড লার্জেস্ট লেগুন হলো নিউ ক্যালেডোনিয়া ব্যারিয়ার রিফ। নিউ ক্যালেডোনিয়া ব্যারিয়ার রিফ হলো বিশ্বের সবথেকে বড় লেগুন। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে যে বিশ্বের সবথেকে বড় স্বাদু জলের হ্রদ কোনটায়? অর্থাৎ লেখো ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? আরেকটা লিখে রাখো, ওয়ার্ল্ডস এর যখন জানলে তো ইন্ডিয়ার অবভিয়াসলি কোশ্চেন দেবে যে ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? তো ওয়ার্ল্ডস এর লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কি হবে? লেক বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত, রাশিয়ার বৈকাল হ্রদ। আরেকটা কোশ্চেন কি বললাম? ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীরের উলার হ্রদ। উলার লেক কোথায় অবস্থিত? উলার লেক জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো, কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে বড়, ইন্ডিয়ার লার্জেস্ট, এখান থেকে লেখো ইন্ডিয়াস লার্জেস্ট বলতে পারো বা দীর্ঘতম বলতে পারো, লার্জেস্ট বা ইন্ডিয়ার লার্জেস্ট বা লংগেস্ট। দীর্ঘতম একটাই অ্যান্সার হবে, লংগেস্ট লেক কি? ভেম্বানাথ লেক। কি হয়ে যাবে? ভেম্বানাথ লেক কোন স্টেটে অবস্থিত? কেরালায় ভেম্বানাথ লেক। এটা হলো ভারতের সব থেকে বড় বা লম্বা লেক। এবার এখান থেকে তাহলে পাশাপাশি মনে রাখবে, তাহলে বিশ্বের সব থেকে বড় লেক কোনটা? ওয়ার্ল্ডস
লার্জেস্ট লেক কোনটা? তো বিশ্বের সব থেকে বড় লেক হলো, এক্ষুনি পড়ালাম, ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ান সাগর, যেটা লবণাক্ত জলের হ্রদ, ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ান সাগর, ওয়ার্ল্ড লার্জেস্ট লেক। এখান থেকে আরেকটা কোশ্চেন লেখো, ওয়ার্ল্ডস অনলি স্যালাইন ওয়াটার, ওয়ার্ল্ডস অনলি স্যালাইন ক্রেটার লেক, স্যালাইন ক্রেটার লেক, ক্রেটার লেক, এটা উল্কাপিণ্ডের দ্বারা কিন্তু তৈরি। বিশ্বের একমাত্র নাম কি? লুনার লেক, লুনার লেক, লুনার লেক। কোথায় অবস্থিত লুনার লেকটা? এটা কিন্তু ভারতেই অবস্থিত, ইন্ডিয়াতেই অবস্থিত। উল্কাপিণ্ডের দ্বারা তৈরি ভারতের একমাত্র হ্রদ কি? লুনার লেক। আচ্ছা, এবার এখান থেকে কিছু লেখাও ইম্পর্টেন্ট লেকস বলে নোট ডাউন করো, সেগুলো দিয়ে দেয় কি এই লেকটা কোন রাজ্যে অবস্থিত। যেমন এখানে কোশ্চেন ছিল উমিয়াম হ্রদটা কোথায় অবস্থিত, তো এর মতো কোশ্চেন দেয়। তো এখান থেকে ফার্স্ট এখানে লেখো লোকটাক হ্রদ, লোকটাক লেক, লোকটাক লেক, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে, মণিপুর রাজ্যে অবস্থিত। এখানে লেখো ডাল লেক, ডাল লেক কোথায় অবস্থিত? ডাল লেক জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট লেখো হুসেন সাগর, হুসেন সাগর, হুসেন সাগর কোথায় অবস্থিত? হুসেন সাগর তেলেঙ্গানা, হুসেন সাগর তেলেঙ্গানাতে অবস্থিত, হুসেন সাগর। আরেকটা লিখে রাখো নাগার্জুনা সাগর, নাগার্জুনা, নাগার্জুনা সাগর লেক, নাগার্জুনা সাগর, নাগার্জুনা সাগর কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বর্ডারে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, তেলেঙ্গানা। তাহলে হুসেন সাগর বর্তমানে তেলেঙ্গানা আর নাগার্জুনা সাগর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বর্ডারে অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো কোল্লেরু, কোল্লেরু লেক, কোল্লেরু হ্রদ কোথায় অবস্থিত? কোল্লেরু হ্রদ এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ, শর্টে লিখলাম এপি, অন্ধ্রপ্রদেশ। তোমরা ফুল নাম কিন্তু লিখে রাখবে, না হলে পরে কনফিউজিং হবে, অরুণাচল প্রদেশের সাথে কিন্তু গুলিয়ে যাবে। নেক্সট এখান থেকে লেখো পুলিকাট হ্রদ, পুলিকাট, পুলিকাট লেক, পুলিকাট হ্রদও কিন্তু অবস্থিত কোথায়? অন্ধ্রপ্রদেশে। লেখো এখানে সাম্বার লেক, এই যেগুলো বলছি এগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে বহুবার কিন্তু এক্সামে দিয়েছে যে এই লেকগুলো কোথায় অবস্থিত। তো সাম্বার লেক কোথায়? রাজস্থান, রাজস্থানে অবস্থিত। নেক্সট এখান থেকে লেখো ভীমতাল, ভীমতাল লেক, ভীমতাল লেক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত ভীমতাল লেক। নেক্সট এখান থেকে লেখো যে পিচোলা লেক আর পুষ্কর লেক, পিচোলা, পিচোলা আরেকটা লেখো পুষ্কর। এই পুষ্কর লেকের পাশে পুষ্কর মেলা হয়, তো পুষ্কর মেলা অলরেডি পড়িয়েছি, কোন রাজ্যের মেলা? রাজস্থান, রাজস্থান, রাজস্থানে পুষ্কর লেক অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছিলেন? রাজেন্দ্র প্রসাদ, শঙ্কর দয়াল শর্মা, সঞ্জীবন রেড্ডি না জ্ঞানী জেল সিং? তো জ্ঞানী জেল সিং এমন একজন রাষ্ট্রপতি যিনি পকেট ভেটোকে তিনি ব্যবহার করেছিলেন, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তিনি কত সালে পকেট ভেটো অ্যাপ্লাই করেছিলেন? তো সালটাও মনে রাখবে, 1986 সালে রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং, ভারতের পোস্ট অফিস সংক্রান্ত একটা বিল ছিল, তো কি সংক্রান্ত বিল ছিল এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে, পোস্ট অফিস সংক্রান্ত বিল, পোস্ট অফিস সংক্রান্ত একটা বিল ছিল। এই বিলে কি বলা হয়েছিল? এই বিলের দ্বারা বলা হয়েছিল যে ডাকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে, আগে তো মোবাইলের ব্যবহার ছিল না, 1986 সালের কথা বলছি, তখন মোবাইল তো ছিলই না, টেলিফোনের ব্যবহারও কিন্তু অনেক কম ছিল। তো সেই টাইমে নিজের আত্মীয় স্বজনদের হোক বা কোনো অফিসিয়ালি হোক,
এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রদানের মাধ্যম ছিল কি পোস্ট অফিসের সেই চিঠি লেখা বা ডাক ব্যবস্থা। তো এই ডাক ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত চিঠি পাঠানো হবে সেই সমস্ত চিঠি খুলে পড়া হবে, এটা ছিল এই বিলে অর্থাৎ পোস্ট অফিস সংক্রান্ত বিলে। সেই কারণে আর এই জ্ঞানী জৈল সিং ইনি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। ইনি 1986 সালে পকেট ভেটো অ্যাপ্লাই করেছিলেন এই পোস্ট অফিস সংক্রান্ত বিলের ওপরে। কারণ কি, যদি এমনটা করা হয় যে চিঠিটা মাঝপথে যদি কেউ খুলে পড়ে, তাহলে কিন্তু মানে অফিসিয়াল স্টাফ দ্বারা যদি খুলে পড়ে পোস্ট অফিসের, তাহলে কিন্তু প্রাইভেসি বলে যে জিনিসটা সেটা কিন্তু নষ্ট হবে। তো সেই কারণে কিন্তু জ্ঞানী জৈল সিং পকেট ভেটো অ্যাপ্লাই করেছিলেন। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে যে ভারতে কত প্রকার ভেটো পাওয়ার আছে। ভারতে ভেটো পাওয়ারের সংখ্যা ভেটো পাওয়ারের সংখ্যা কতগুলো আছে। তো মনে রাখবে ভারতে ভেটো পাওয়ারের সংখ্যা আছে 3টে। কি কি সেই 3টে ভেটো পাওয়ার? একটা হলো অ্যাবসোলুট ভেটো, একটা হলো সাসপেন্ডিভ ভেটো, আরেকটা হলো কি পকেট ভেটো। তো এই 3টি প্রকার ভেটো এখন কিন্তু এই অ্যাবসোলুট ভেটোটাকে তুলে দেওয়া হয়েছে। সাসপেন্ডিভ ভেটোতে কি বলা হয় আছে, যদি কোনো বিল প্রেসিডেন্টের কাছে সাইনের জন্য যায়, তো প্রেসিডেন্ট যদি মনে করে যে সেই বিলে কোনো সংশোধনের প্রয়োজন আছে, তো তিনি কিন্তু সেই বিলটাকে আবার রিটার্ন পাঠাতে পারেন। এবার সেই বিলটা আবার যাবে লোকসভা রাজ্যসভাতে। তো সেখান থেকে যদি সাধারণ বহুমতে পাশ হয়ে সেই বিলটা কোনো সংশোধন হতেও পারে বা সংশোধন ছাড়াই যদি আবার রিটার্ন আসে এবং প্রেসিডেন্ট যদি তাতে সাসপেন্ডিভ ভেটো অ্যাপ্লাই করে থাকেন, তো দ্বিতীয়বারে সংশোধন ছাড়া যদি সেই বিলটা আসে, তো দ্বিতীয়বার কিন্তু রাষ্ট্রপতি সেই বিলে সাইন করতে বাধ্য থাকবেন। এটা বলা আছে কিসে? সাসপেন্ডিভ ভেটোতে বলা আছে। আর পকেট ভেটোতে কি করবে? রাষ্ট্রপতি কোনো সাইন ফাইন করা ছাড়াই নিজের পকেটের মধ্যে সেটাকে রেখে দেবে, মানে সাইন তাতে করবে না। তো সেটা একবারই হয়েছিল 1986 সালে, জ্ঞানী জৈল সিং এটা কিন্তু করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে ভারতের অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল আর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, এগুলোর ব্যাপারে একটুখানি ডিটেলসে ডিসকাস করব। তো ফার্স্টে লেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলের নিচে থাকে কে? সলিসিটর জেনারেল। অ্যাটর্নি জেনারেলের নিচে থাকে কে? সলিসিটর জেনারেল। এবং সলিসিটর জেনারেলের নিচে কে থাকেন? সলিসিটর জেনারেল নিচে থাকেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তো এই অ্যাটর্নি জেনারেলকে এবং সলিসিটর জেনারেলকে বর্তমান ভারতে মানে কে নিযুক্ত আছেন, এটা কিন্তু এক্সামে এখান থেকে কোশ্চেন আসতে পারে। তার আগে দেখে নাও এখানে যোগ্যতা দেখে নাও যে অ্যাটর্নি জেনারেল হতে গেলে যোগ্যতা কি হতে হবে? যোগ্যতা, তো অ্যাটর্নি জেনারেল হতে গেলে যোগ্যতা হতে হবে সুপ্রিম কোর্টের জাজ কিন্তু তাকে অবভিয়াসলি হতে হবে অ্যাটর্নি জেনারেল পদে যেতে গেলে। সলিসিটর জেনারেল নির্বাচন হন, এনার মিনিমাম যোগ্যতা কি হতে হবে? মিনিমাম যোগ্যতা কিন্তু হাইকোর্ট, রাজ্যে যে সমস্ত হাইকোর্ট আছে সেই হাইকোর্টের জাজ হতে হবে। আর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হতে গেলে ডিস্ট্রিক্ট কোর্টের কিন্তু জাজ তাকে হতে হবে, যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের জাজ কিন্তু তাকে হতে হবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হতে গেলে।
এবার যদি বলা হয় যে অ্যাটর্নি জেনারেল, যদি বলে ভারতের মহান্যায়বাদী কাকে বলা হয়, তো ভারতের মহান্যায়বাদী বলা হয় কি অ্যাটর্নি জেনারেলকে। তো এই অ্যাটর্নি জেনারেল কোথায় কোথায় গিয়ে তিনি কেস লড়তে পারেন, কেস লড়তে পারে, লেখো কেস লড়তে পারে। তো মনে রাখবে অ্যাটর্নি জেনারেল ভারতের যে কোনো কোর্টে, যে কোনো কোর্ট বলতে সুপ্রিম কোর্টেও কেস লড়তে পারবে, হাই কোর্টেও কেস লড়তে পারবে এবং ডিস্ট্রিক্ট কোর্টেও কিন্তু এই অ্যাটর্নি জেনারেল গিয়ে কেস কিন্তু তিনি লড়তে পারবেন। সলিসিটার জেনারেল কোথায় কেস লড়তে পারবে, মনে রাখা সব থেকে সহজ উপায় কি, তার যোগ্যতা দেখো। তাহলে তার যোগ্যতা কি, হাইকোর্টের জাজ, তাহলে সে অবভিয়াসলি হাইকোর্টে কেস লড়তে পারবে। এবং হাইকোর্টের নিম্ন স্তরে আছে কি ডিস্ট্রিক্ট কোর্ট, তো ডিস্ট্রিক্ট কোর্টে সে কেস লড়তে পারবে। অ্যাডিশনাল সলিসিটার জেনারেল কোথায় কেস লড়তে পারবে, তো এনার যোগ্যতা দেখো, এনার মিনিমাম যোগ্যতা ডিস্ট্রিক্ট কোর্টের জাজ। তো অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিস্ট্রিক্ট কোর্টেই কিন্তু শুধুমাত্র কেস লড়তে পারবেন। কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে অ্যাটর্নি জেনারেল কোথায় কেস লড়তে পারে। ফার্স্ট অপশন দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেকেন্ড অপশন দিয়েছিল হাইকোর্ট, থার্ড অপশন দিয়েছিল ডিস্ট্রিক্ট কোর্ট, ফোর্থ অপশন দিয়েছিল ওপরের সবগুলো। তো অ্যান্সার কি হবে, অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট প্রত্যেক জায়গাতে গিয়ে তিনি কিন্তু কেস লড়তে পারেন। এবার এখান থেকে দেখো বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন, তো নাম মনে রাখবে আর ভেঙ্কাটারামানি, আর ভেঙ্কাটারামানি কিন্তু অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত আছেন। আর বর্তমানে সলিসিটার জেনারেল পদে কে নিযুক্ত আছেন, তো বর্তমান সলিসিটার জেনারেল পদে নিযুক্ত আছেন তুষার মেহতা, তুষার মেহতা বর্তমানে কিন্তু সলিসিটর জেনারেল পদে নিযুক্ত আছেন। আচ্ছা, এটা বললাম কি সেন্ট্রালের, কেন্দ্রের মহান্যায়বাদী। এবার যদি বলা হয় রাজ্যের মহান্যায়বাদীকে কি বলা হয়, তো মনে রাখবে অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল ইনি রাজ্যের সর্বোচ্চ মহান্যায়বাদী। এটা প্রত্যেক রাজ্যে কিন্তু অ্যাডভোকেট জেনারেল থাকে। তো অ্যাডভোকেট জেনারেল ব্যাপারে কোন আর্টিকেলে বলা হয়েছে যদি কোশ্চেন দেয়, তো আর্টিকেল নম্বর 165-তে অ্যাডভোকেট জেনারেলের ব্যাপারে কিন্তু বলা হয়েছে। এবার এখান থেকে তোমরা মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান অ্যাডভোকেট জেনারেল পদে কে নিযুক্ত আছেন, তো তার নামটা মনে রাখবে কিশোর দত্ত, কিশোর দত্ত বর্তমান অ্যাডভোকেট জেনারেল পদে কিন্তু নিযুক্ত আছেন। নেক্সট কোশ্চেনে চলে আসো, দুধ থেকে ক্রিম আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়, তো দুধ থেকে ক্রিম আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। অপশান এ এর সঠিক অ্যান্সার। এই সেন্ট্রিফিউগেশন বা অপকেন্দ্র বল বৃত্তাকার পথে চলন্ত বস্তুর ওপর ক্রিয়া করে এবং কেন্দ্র থেকে দূরে ঘূর্ণায়মান বস্তুর চারিদিকে কিন্তু এটা ক্রিয়া করে। তো দুধ থেকে ক্রিম আলাদা করা যন্ত্রে এই যে নীতিটা সেন্ট্রিফিউগেশন, এই নীতিটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, আইসি চিপ তৈরি করতে কোন মৌলটি ব্যবহার হয়। আমাদের মোবাইল বলো, ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, সমস্ত ইলেকট্রনিক্স, টিভি বলো, সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু আইসি চিপ থাকে। তো এই আইসি চিপ তৈরি করতে কি ব্যবহার করা হয়, তো ব্যবহার করা হয় সিলিকন। অপশান সি, অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সিলিকন একটা অর্ধ পরিবাহী মৌল, এটা ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি তৈরি করতে কিন্তু ব্যবহৃত হয় এবং সিলিকনের সাহায্যে পি টাইপ, এন টাইপ অর্ধ পরিবাহী কিন্তু তৈরি করা হয়। আচ্ছা, এখানে বাকি অপশানগুলো দেখো, পারদ থেকে রিলেট করতে পারো। কোশ্চেন দেয় যে ঘরের টেম্পারেচারে, ঘরের উষ্ণতায়, ঘরের উষ্ণতায়, ঘরের উষ্ণতায় তরল ধাতু কোনটা, ঘরের উষ্ণতায় তরল ধাতু, তো ঘরের উষ্ণতায় তরল ধাতু হলো পারদ। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ঘরের উষ্ণতায় তরল অধাতু, ধাতু কি বললাম, ধাতু বললাম পারদ, যদি তরল অধাতু দেয় তখন অ্যান্সার কি হবে ব্রোমিন, ব্রোমিন হলো ঘরের উষ্ণতায় তরল অধাতু। আচ্ছা, এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমরা নোট ডাউন করে নাও। যদি কোশ্চেন দেয় যে সব থেকে হালকা ধাতু, সব থেকে হালকা ধাতু কোনটা, তো সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম, লিথিয়াম যার সংকেত হলো লিখে রাখো Li। আর সব থেকে ভারী ধাতু কোনটা, সব থেকে ভারী,
সব থেকে ভারী ধাতু লিখে রাখো ওসমিয়াম। ওসমিয়াম হলো সব থেকে কি ভারী ধাতু। নেক্সট কোশ্চেনে চলে আসো, ভলিবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? তো ভলিবল খেলাতে 6 জন, প্রত্যেক দলে 6 জন করে প্লেয়ার থাকে। এখান থেকে কিছু পয়েন্ট লিখে নাও যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্টে লেখো 15 জন প্লেয়ার। 15 জন প্লেয়ার থাকে কোন খেলায়? তো মনে রাখবে রাগবি। যদিও এর আগের ক্লাসগুলোর মধ্যে অন্তত 3 থেকে 4বার কিন্তু পড়িয়েছি, আরও একবার রিভিশন হয়ে যাবে যারা ফার্স্ট থেকে ক্লাসগুলো দেখছো। তো 15 জন প্লেয়ার থাকে রাগবি খেলাতে। লেখো এখানে 11 প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ার থাকে, এটা একদমই ইজি, প্রত্যেকে জানো। ফুটবল খেলাতে থাকে, ক্রিকেট খেলাতে থাকে 11 জন প্লেয়ার, এবং হকি হকি খেলাতে 11 জন প্লেয়ার থাকে। নেক্সট লেখো 9 জন প্লেয়ার। 9 জন প্লেয়ার কোন খেলাতে থাকে? বেসবল। বেসবল খেলাতে 9 জন প্লেয়ার থাকে। লেখো খো খো। খো খো খেলাতেও কিন্তু 9 জন প্লেয়ার থাকে। 7 জন প্লেয়ার থাকে কবাডি। কবাডি খেলায় 7 জন প্লেয়ার থাকে। এছাড়া ওয়াটার পোলো যে খেলাটা আছে, সেই ওয়াটার পোলো খেলাতেও 7 জন প্লেয়ার থাকে। 6 জন প্লেয়ার থাকে ভলিবল, এবং ভলিবলের পাশাপাশি আরেকটা লিখে রাখো আইস হকি। আইস হকিতে 6 জন প্লেয়ার থাকে। লেখো এখানে 5 জন প্লেয়ার থাকে কোন খেলায়? বাস্কেটবল। বাস্কেটবল খেলাতে 5 জন প্লেয়ার থাকে, আর 4 জন প্লেয়ার থাকে পোলো খেলাতে। 4 জন কিন্তু প্লেয়ার থাকে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং, এটা অবস্থিত রাজস্থানের জয়পুরে। জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, এ হাউস ফর মিস্টার বিশ্বাস বইটি কার লেখা? এটা কিন্তু অলরেডি পড়িয়েছি, VS নাইপালের লেখা। VS নাইপালের লেখা বই হলো কি? VS নাইপালের লেখা বই হলো এ হাউস ফর মিস্টার বিশ্বাস। এবং VS নাইপালের লেখা বই ফার্স্ট কোশ্চেনে সম্ভবত পড়িয়েছি। কি কি পড়ালাম? ইনি কিন্তু ম্যান বুকার প্রাইজ পেয়েছেন ইন এ ফ্রি স্টেট বইয়ের জন্য। এছাড়া সেখানে লিখিয়েছি হাফ এ লাইফ, আরেকটা বলেছি অ্যামাং দ্য বিলিভার্স। আচ্ছা, নীরজ সি চৌধুরীর লেখা বই কি কি একটুখানি এখান থেকে তোমরা নোট ডাউন করে নাও। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। অফ অ্যান আননোন ইন্ডিয়ান। কার লেখা? নীরজ সি চৌধুরী। এছাড়া আরেকটা বই লিখে রাখো এনার, এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড। অনিতা দেশাইয়ের লেখো ফেমাস বই ফাস্টিং ফেস্টিং। বইটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। এই ফাস্টিং ফেস্টিং বইটা কার লেখা? অনিতা দেশাই। লেখো ক্লিয়ার লাইট অফ দ্য ডে। ক্লিয়ার লাইট অফ ডে। আরেকটা লিখে রাখো দ্য ভিলেজ বাই সি। দ্য ভিলেজ বাই সি কার লেখা? অনিতা দেশাই। এবং আরেকটা লিখে রাখো ফায়ার অন মাউন্টেন। ফায়ার অন মাউন্টেন কার লেখা? অনিতা দেশাইয়ের লেখা। এখান থেকে লেখো বিক্রম শেঠ। বিক্রম শেঠের দুটো বই বলবো। একটা লেখো এ সুইটেবল বয়। এ সুইটেবল বয়। আর লেখো এ সুইটেবল গার্ল। এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, দুটো বই কিন্তু বিক্রম শেঠের লেখা। আরেকটা লেখা দেখো দ্য গোল্ডেন গেট। দ্য গোল্ডেন গেট। নেক্সট কোশ্চেন, ক্ষীরের পুতুল রচনাটির লেখক কে? কার লেখা ক্ষীরের পুতুল? তো ক্ষীরের পুতুল লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন
বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যান্য বইয়ের মধ্যে লেখো রাজ কাহানি, লেখো বুড়ো বুড়ো আংলা, বুড়ো বুড়ো আংলা, লেখো ঘরোয়া, আর একটা লিখে রাখো আলোক ফুলকি। আলোক ফুলকি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই। সবার প্রথমে লেখো, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দেয়, সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হলো গীতাঞ্জলি, এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই কাব্যগ্রন্থ লেখার জন্য 1913 সালে তিনি ভারতের সর্বপ্রথম হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলা সাহিত্যের ওপরে। লেখো শেষের কবিতা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। লেখো গোরা। এগুলো কিন্তু অলরেডি তোমাদের এসএসসি এর যে ক্লাস চলছে, জিকেজিএস এর ক্লাস, বারবার বলছি, সেখানে কিন্তু অলরেডি বুকস অ্যান্ড অথর আলাদা একটা টপিক হিসাবে কিন্তু পড়ানো হচ্ছে। তো সেখান থেকে অবশ্যই পড়ে নেবে। এখানে আরো আরেকবার রিভিশনের জন্য বলছি, গোরা লেখো, গীতবিতান লেখো, সোনার তরী, চোখের বালি, ইত্যাদি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই। মধুসূদন দত্তের লেখা বই, এখান থেকে দেখো মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কার লেখা? মধুসূদন দত্ত। এছাড়া মধুসূদন দত্ত থেকে আরেকটা কোশ্চেন মনে রাখবে, ইনি নীল দর্পণ গ্রন্থের ইংরাজি অনুবাদ করেন। বহুবার কোশ্চেন দিয়েছে, নীল দর্পণের ইংরাজি অনুবাদ কে করেন? নীল দর্পণের ইংরাজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কার লেখা নীল দর্পণ? নীল দর্পণ লেখা দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ। নেক্সট কোশ্চেনে চলে আসো, কাকাবাবু চরিত্রটির স্রষ্টা হলেন কে? কাকাবাবু চরিত্রটির স্রষ্টা কে? তো কাকাবাবু চরিত্রটি কার? কাকাবাবু চরিত্রটা হলো কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট ক্যারেক্টার কি? সৃষ্ট ক্যারেক্টার হলো কাকাবাবু। আচ্ছা, এখান থেকে কিছু ক্যারেক্টার তোমাদের নোট ডাউন করাবো। ফার্স্ট লেখো এখান থেকে নারায়ণ দেবনাথ, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এখান থেকে গোলায় কোথায়, একটা হলো নারায়ণ দেবনাথ, আরেকটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি ক্যারেক্টার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ আর নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো নারায়ণ দেবনাথের সৃষ্ট ক্যারেক্টার কি কি লিখে রাখো, নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, আরেকটা এখান থেকে লিখে রাখো নন্টে ফন্টে, বাটুল দ্য গ্রেট, এবং আরেকটা লেখো হাদা ভোদা। কার লেখা? নারায়ণ দেবনাথের লেখা, সৃষ্টিকারী চরিত্র। আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি চরিত্র কি? টেনিদা। কি বললাম? টেনিদা। আচ্ছা, টেনিদার মতো শুনতে লাগে ঘনাদা। কোশ্চেন দেবে ঘনাদা ক্যারেক্টারের কে সৃষ্টি করেছেন? তো মনে রাখবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো কি? ঘনাদা। নেক্সট এখান থেকে লেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টিকারী ক্যারেক্টার কি? ব্যোমকেশ।
ব্যোমকেশ, আরেকটা হলো সত্যবতী। সত্যবতী। নেক্সট এখান থেকে লেখো সমরেশ বসু। সমরেশ বসুর সৃষ্টিকারী ক্যারেক্টার হলো কি? গোগল। গোগল। নেক্সট লেখো সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো অর্জুন। অর্জুন। নেক্সট এখান থেকে লেখো নীরাজ বিক্রম। নীরাজ বিক্রমের সৃষ্ট ক্যারেক্টার কোনটি? নীরাজ বিক্রম। তো নীরাজ বিক্রমের সৃষ্ট ক্যারেক্টার হলো মোটু পাতলু। লিখে রাখো, মোটু পাতলু। নেক্সট লেখো এখান থেকে প্রাণ কুমার শর্মা। প্রাণ কুমার শর্মা। প্রাণ কুমার শর্মার সৃষ্ট ক্যারেক্টার হলো চাচা চৌধুরী। চাচা চৌধুরী। তো এখান থেকে কটা হলো? তিনটে, তিনটে, ছটা, সাতটা, আটটা। এখান থেকে নেক্সট লেখো উইলিয়াম উইলিয়াম হানা অ্যান্ড জোসেফ বারবারা। উইলিয়াম হানা ও জোসেফ বারবারা, এদের দুজনের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি। নেক্সট এখান থেকে লেখো এডগার রাইস বারোস। এডগার রাইস বারোজ। এনার সৃষ্টিকারী ক্যারেক্টার হলো কি? টারজান। টারজান। নেক্সট লেখো লি ফক। লি ফক। লি ফকের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো দ্য ফ্যান্টম। দ্য ফ্যান্টম। নেক্সট লেখো স্ট্যানলি। স্ট্যানলি আরেকজন স্টিভ ডিটকো। সৃষ্টিকারী ক্যারেক্টার হলো স্পাইডারম্যান। স্পাইডারম্যান। নেক্সট লেখো বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহের সৃষ্টিকারী ক্যারেক্টার। বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহের সৃষ্টিকারী ক্যারেক্টার হলো রিজুদা। রিজুদা। নেক্সট লেখো এখান থেকে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সৃষ্টিকারী ক্যারেক্টার রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সৃষ্টিকারী ক্যারেক্টার হলো গুপি বাঘা। গুপি বাঘা। নেক্সট লেখো গৌরী কিশোর ঘোষ। গৌরী কিশোর ঘোষ। এনার সৃষ্টিকারী ক্যারেক্টার হলো ব্রজদা। ব্রজদা। আরেকটা লেখো আচ্ছা, আরেকটা এখানে কোশ্চেনই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়। সৃষ্টিকারী ক্যারেক্টার হলো কি? কাকা বাবু। নেক্সট কোশ্চেন চলে আসো। জাল্লিকাট্টু যে উৎসবটা, যে ফেস্টিভ্যালটা, এই জাল্লিকাট্টু ফেস্টিভ্যালটা কোন রাজ্যে পালন করা হয়? তো জাল্লিকাট্টু ফেস্টিভ্যালটা এটা মূলত পালন করা হয় কোথায়? জাল্লিকাট্টু তামিলনাড়ুতে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো জাল্লিকাট্টু তামিলনাড়ু একটা ঐতিহ্যবাহী উৎসব। সেখানে একটা ষাঁড়কে কিন্তু মানুষের ভিড়ে ছেড়ে দেওয়া হয় ষাঁড়টাকে নিয়ন্ত্রণ করতে এবং
উৎসবটি 2014 সালে সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করে দিয়েছিল, কিন্তু 2017 সালে আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যে অপশানগুলো আছে এখানে কারণ ফেমাস উৎসব ইন্ডিয়ার রাজ্য ওয়াইজ এগুলো কিন্তু অলরেডি এসএসসি এর যে জিকে জিএস এর ক্লাস চলছে সেখানে কিন্তু পড়িয়েছি। এর পাশাপাশি প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যেও কিন্তু এখানে তোমাদের ডিটেলসে পড়ানো আছে। তো আশা করি প্রত্যেকে আগের ক্লাসগুলো দেখেছো। তো এখানে আমি আবার রিভিশন করাচ্ছি না, কারণ আমার যতদূর মনে পড়ছে 2 কি 3টে ক্লাস আগেই কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। তো এখান থেকে যে অপশানে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের কি কি ফেমাস ফেস্টিভ্যাল হয় সেইটুকুই আমরা এখান থেকে একটু রিলেট করব। তো কেরালা থেকে লেখো ওনাম, ওনাম ফেস্টিভ্যাল, আর একটা লিখে রাখো বিশু, বিশু ফেস্টিভ্যাল। তামিলনাড়ুর অন্য ফেস্টিভ্যাল লেখো পোঙ্গাল, পোঙ্গাল ফেস্টিভ্যাল, আর একটা লেখো থাই পুসাম, থাই পুসাম। কর্ণাটকের লিখে রাখো কর্ণাটকের ফেমাস ফেস্টিভ্যাল উগাডি, উগাডি। উগাডি কর্ণাটকের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং তোমাদের পড়িয়েছি তেলেঙ্গানাতেও কিন্তু উগাডি উৎসবটা হয়ে থাকে। এছাড়া কর্ণাটকের আরেকটা লিখে রাখো মাইসোর দশেরা, মাইসোর দশেরা। অন্ধ্রপ্রদেশের এক্ষুনি বললাম, অন্ধ্রপ্রদেশেও কিন্তু উগাডি উৎসব পালন করা হয়ে থাকে। এবং লিখে রাখো ডেক্কান ফেস্টিভ্যাল, ডেক্কান ফেস্টিভ্যাল অন্ধ্রপ্রদেশে। এবং আরেকটা লিখে রাখো দশেরা, দশেরা ফেস্টিভ্যালও কিন্তু অন্ধ্রপ্রদেশে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে চলে আসো, কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন কার্যকারী হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। তো এখান থেকে দুটো কোশ্চেন দেয় যে বিধবা বিবাহ আইনের খসড়া, বিধবা বিবাহ আইনের খসড়া কে তৈরি করেন, আরেকটা দেয় যে বিধবা বিবাহ আইন কে কার্যকারী করেন। তো যদি কোশ্চেন দেয় খসড়া, তখন অ্যান্সার লিখবে লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি কিন্তু বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেন। আর বিধবা বিবাহ আইন কার্যকারী করেন মানে কার সাইনের মাধ্যমে কার্যকারী হয়? তো এটা হয় লর্ড ক্যানিং এর সময়, লর্ড ক্যানিং এর সাইনে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। কত সালে? 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগে বিধবা বিবাহ আইন কিন্তু প্রণয়ন হয়। কত সালে? 1856 সালে। সালটাও কিন্তু বহুবার দিয়েছে, মনে রাখবে। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের নোট ডাউন করাবো। লর্ড ডালহৌসি, ফার্স্ট হেডিং করো। লর্ড ডালহৌসির পাশে লেখো ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? বলা হয় ডালহৌসিকে। আর এখান থেকে কেন বলা হয় ভারতের রেলওয়ের জনক? কারণ ভারতের প্রথম রেল ব্যবস্থা, ভারতের প্রথম রেল ব্যবস্থা এনার সময়ে কিন্তু চালু হয়েছিল। তো ভারতের প্রথম রেল চালু হয়েছিল ঠিক কত তারিখে? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 16 এপ্রিল, 16 এপ্রিল 1853 সালে কিন্তু ভারতের প্রথম রেল চালু হয়েছিল। কোথা থেকে কোথার মধ্যে? এক্সাক্ট জায়গা মনে রাখবে, বোরি বান্দর। বোরি বান্দর কোন কোথার মধ্যে পড়ে? বোম্বে। তো বোম্বের বোরি বান্দর টু থানের মধ্যে, বরিবন্দর থেকে থানের মধ্যে কিন্তু ভারতের প্রথম রেল চালু হয়েছিল। কতগুলো কোচ নিয়ে এটা চালু হয়েছিল? 14টা কোচ, 14টা 14টা কোচ নিয়ে কিন্তু এটা চালু হয়েছিল। কটা প্যাসেঞ্জার ছিল? 400 কিন্তু প্যাসেঞ্জার ছিল, মনে রাখবে। আচ্ছা, এখান থেকে আরেকটা ফ্যাক্ট লিখে নাও ডালহৌসি থেকে। ডালহৌসি, লর্ড ডালহৌসি 1853 সালে ইনি আগ্রা টু, আগ্রা সরি ক্যালকাটা টু আগ্রা, ক্যালকাটা টু আগ্রা টেলিগ্রাফ লাইন চালু করেন। টেলিগ্রাফ, টেলিগ্রাফ লাইন চালু করেন 1853 সালে। কলকাতা থেকে আগ্রা পর্যন্ত কে চালু করেন? লর্ড ডালহৌসি চালু করেন। লর্ড ডালহৌসি থেকে আরেকটা ফ্যাক্ট মনে রাখবে, কোশ্চেন দিয়েছে বহুবার, শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? শর্ত বিলোপ নীতি
প্রবর্তন করেন কে? তো প্রবর্তন করেন এই লর্ড ডালহৌসি। নেক্সট পেজে লেখো লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং থেকে একটা এক্ষুনি বললাম যেটা কোশ্চেনে ছিল, বিধবা বিবাহ আইন তিনি কিন্তু চালু করেছিলেন, কার্যকারী করেছিলেন। লর্ড ক্যানিং এ ফার্স্ট লেখো, কোশ্চেন দেবে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন? প্রথম ভাইসরয় ছিলেন এই লর্ড ক্যানিং। সেকেন্ড পয়েন্ট লেখো, এনার টাইমে ইউনিভার্সিটি হয়েছিল, তিনটে মুখ্য ইউনিভার্সিটি কি কি? ইউনিভার্সিটি অফ বোম্বে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কোথায় কোথায়? বোম্বে ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি, ম্যাড্রাস ইউনিভার্সিটি, ম্যাড্রাস ইউনিভার্সিটি, আর একটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। এই তিনটে ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয়েছিল, ইস্টাবলিশ হয়েছিল কার আমলে? লর্ড ক্যানিং এর আমলে। কত সালে ইস্টাবলিশ হয়? মনে রাখবে 1857, 1857 সালে। এছাড়া এনার আমলে এই তিনটে জায়গাতে কিন্তু হাইকোর্টেরও এস্টাবলিশ হয়, অর্থাৎ বোম্বে, ক্যালকাটা, বোম্বে, ক্যালকাটা অ্যান্ড ম্যাড্রাস হাইকোর্ট, ম্যাড্রাস হাইকোর্ট কবে ইস্টাবলিশ হয়েছিল? 1862 সালে। এবার এখান থেকে কোশ্চেন দেবে এই 1862 সালের মধ্যে সর্বপ্রথম, মানে কোশ্চেন দেয় যে ভারতের সর্বপ্রথম কোন হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছে? তো মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট। এটা কয়েক মাস আগে ইস্টাবলিশ হয়েছিল, বাকি দুটোও এই 1862, মানে তিনটে হাইকোর্টই কিন্তু 1862 সালে ইস্টাবলিশ হয়, কিন্তু তার মধ্যে কয়েক মাস আগে কলকাতা হাইকোর্ট কিন্তু ইস্টাবলিশ হয়েছিল। তো মনে রাখবে ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট হাইকোর্ট, ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া কোশ্চেন দিলে অ্যান্সার কি লিখবে? ক্যালকাটা হাইকোর্ট। নেক্সট এখান থেকে লেখো লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস থেকে একটাই পয়েন্ট বলবো এবং এখান থেকে একটাই মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে থেকে দেখা গিয়েছে একটাই কোশ্চেন দেয় বারবার, সেটা হলো রাওয়াতওয়ারি, রাওয়াতওয়ারি এবং মালওয়ারি, রাওয়াতওয়ারি এবং মাহালওয়ারি, এই দুটো ট্যাক্স সিস্টেম কে চালু করেছিল? এই দুটো কি ট্যাক্স সিস্টেম? তো এই দুটো ট্যাক্স সিস্টেম চালু করেছিল লর্ড হেস্টিংস। নেক্সট লেখো লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিং, বেন্টিং থেকে কি কি মনে রাখবে? বেন্টিং থেকে ফার্স্ট কোশ্চেন দেবে যে 1829 সালে রাজা রামমোহন রায়ের সহযোগে, রাজা রামমোহন রায়ের সহযোগে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে রদ করেন। সতীদাহ প্রথা কি করেন? সতীদাহ প্রথা রদ করেন, তুলে দেন। তো এই দুটো কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে, একটা হচ্ছে সতীদাহ প্রথা কে তুলে দেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আর বিধবা বিবাহ আইন কে প্রণয়ন করেন? লর্ড ক্যানিং। এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই মনে রাখবে। এছাড়া এই লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে ভারতের প্রথম ফার্স্ট মেডিকেল কলেজ, ফার্স্ট মেডিকেল কলেজ, ফার্স্ট মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া ইস্টাবলিশ হয়েছিল কোথায়? আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজ। তো কোশ্চেন দেয় এক্সামে বা দিয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো যে ক্যালকাটা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? ক্যালকাটা মেডিকেল কলেজ সালটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1835 সালে ক্যালকাটা মেডিকেল কলেজের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোনটি জৈন ধর্ম নয়? কল্পসূত্র, উত্তরাধায়ন, তত্ত্ববার্তা সূত্র, সূত্র অ্যান্ড মহাবিভাষা সূত্র। তো এর মধ্যে মহাবিভাষা সূত্র এটা কিন্তু জৈন ধর্মগ্রন্থের, জৈন ধর্মগ্রন্থ নয়, বাকি তিনটে হলো জৈন ধর্মগ্রন্থ। তো এই মহাবিভাষা সূত্রটা কি? এটা হলো একটা বুদ্ধিজম টেক্সট, এটা একটা বুদ্ধিজম
বুদ্ধিজম টেক্সট, এবং এটির সংকলন করেছিলেন কে? কাত্যায়নী পুত্র। কল্পসূত্র রচনা কে করেন যদি কোশ্চেন দেয়? মনে রাখবে ভদ্রবাহু। ভদ্রবাহু কল্পসূত্রের কিন্তু রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, বারাকার কোন নদীর উপনদী? কোন নদীর ট্রিবিউটারিজ হলো বারাকার? তো বারাকার হলো দামোদরের ট্রিবিউটারিজ, দামোদরের উপনদী। দামোদরের উৎপত্তি কোথা থেকে? তো মনে রাখবে ছোট নাগপুর মালভূমি, ছোট নাগপুরের মালভূমি থেকে, ছোট নাগপুরের মালভূমি, পালামু হিলস, পালামু হিলস থেকে এর কিন্তু উৎপত্তি হয়েছে এবং কোথায় গিয়ে পড়েছে? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে পড়েছে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু বে অফ বেঙ্গলে পড়েনি, মানে বঙ্গোপসাগরে পড়েনি, এটা হুগলি নদীর সাথে কিন্তু মিশেছে। ফার্স্টে হুগলি নদীর সাথে মিশেছে, হুগলি নদীর সাথে মিশে তার মিলিত প্রবাহ গিয়ে পড়েছে কোথায়? বে অফ বেঙ্গলে। দামোদর থেকে যে কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো বাংলার দুঃখ, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? তো বাংলার দুঃখ বলা হয় এই দামোদর নদীকে। অথবা একে বলা হয় কি? কার্স অফ বেঙ্গল, কার্স অফ বেঙ্গল, কার্স অফ কি? বেঙ্গল বলা হয়ে থাকে। দামোদর থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ভারতের নদী পরিকল্পনার প্রথম কোন নদীর উপরে করা হয়েছিল? তো ইন্ডিয়াস ফার্স্ট রিভার ভ্যালি প্রজেক্ট, ইন্ডিয়াস ফার্স্ট রিভার ভ্যালি প্রজেক্ট কোন নদীর ওপরে? দামোদর নদীর ওপরে। নাম কি? ডিভিসি। কত সালে ডিভিসি করা হয়েছিল? 1948 সালে এই রিভার ভ্যালি প্রজেক্টটা কিন্তু শুরু হয়েছিল। আচ্ছা, এখান থেকে মহানদীটা রিলেট করো। মহানদীকে কি বলা হয়? ওড়িশার দুঃখ, ওড়িশার দুঃখ। আর যদি বলা হয় বিহারের দুঃখ, এই তিনটে দুঃখই কিন্তু এক্সামে কোশ্চেন দেয়, একটা বাংলার দুঃখ, একটা ওড়িশার দুঃখ, আর একটা হলো কি বিহারের দুঃখ। তো বিহারের দুঃখ বললে হবে কোশি নদী, ওড়িশার দুঃখ বললে হবে মহানদী, আর বাংলার দুঃখ বললে হবে কি? দামোদর নদী। এই মহানদীর উৎপত্তি কোথা থেকে হয়? মহানদীর উৎপত্তি হয় ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী কোথায়? ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। তো রায়পুর ছত্তিশগড় থেকে কিন্তু এই মহানদীর উৎপত্তি, এবং এই মহানদীটাও কোথায় গিয়ে পড়েছে? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু পড়েছে। তো এই ছিল আজকের ক্লাসে 20টা কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে, বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে সেখানে তোমাদের সেই ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।